মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আবার নতুন একটি অংশ নিয়ে হাজির হয়েছি। পূর্ববর্তী ক্লাসের যে পড়াগুলো ছিল, আশা করি সেই পড়াগুলো তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করেছো এবং পরবর্তীতে বাসায় সেই পড়াগুলো আবার অধ্যয়ন করেছো। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের যে অংশটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পদোন্নতি। তাহলে পদোন্নতি কি বা কাকে বলে এবং পদোন্নতির ভিত্তি মানে কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে পদোন্নতি করা হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাসের যেই বিষয়বস্তুগুলো এগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পূর্বের নিয়ে আবারও বলছি, এই পড়াগুলো তোমরা যে সময় পড়বে এই সময় অবশ্যই খাতায় নোট করে রাখবে। যে পয়েন্টগুলো মনে রাখার মতো সেগুলো, যেগুলো মনে রাখতে পারো না সেগুলো, কারণ আমাদের মাথায় যেই সময় পড়াগুলো আমরা শুনি সেই সময় পড়াগুলো কিছু সময়ের জন্য থাকে, পরবর্তীতে আমরা সেগুলো আর মাথায় রাখতে পারি না। অতএব পড়াগুলো যাতে আমাদের মাথায় থাকে এবং সহজেই আমরা এগুলো ভবিষ্যতেও যাতে কোশ্চেন আসলে সহজে উত্তর দিতে পারি, এই জন্য আমরা একটু লেখার অভ্যাস করব। কারণ লিখলে সেই পড়াগুলো আমাদের মস্তিষ্কে বেশি সময় অবস্থান করতে পারে। তাহলে চলে আসি আমাদের যে অংশটা, পদোন্নতি। তাহলে পদোন্নতি কি? পদোন্নতি মানে পদের উন্নতি হওয়া। যে পদে একজন ব্যক্তি কর্মরত রয়েছে সে পদ থেকে তাকে যদি উপরের পদে দায়িত্ব প্রদান করা হয় তাহলে সেটাকে বলা হয় পদোন্নতি। তাহলে এক কথা বলতে পারি, স্বপদ থেকে উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার নামই হচ্ছে পদোন্নতি। যে কর্মীদের তার স্বপদ হতে উচ্চ পদের দায়িত্ব প্রদানকেই বোঝায়। তাহলে পদোন্নতি বলতে কি বোঝাচ্ছে? কর্মীদেরকে তার স্বপদ মানে নিজ পদ থেকে, যেই পদে সে কর্মরত রয়েছে সেই পদ থেকে তাকে যদি উপরের পদে দায়িত্ব প্রদান করা হয় তাহলে সেটাকে বলা হয় পদোন্নতি। যেমন একজন সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাহলে কি সহকারী ব্যবস্থাপক এখন ব্যবস্থাপক হয়ে যাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট যে ম্যানেজার ছিলেন তিনি এখন ম্যানেজার হয়ে যাচ্ছেন। বা দেখা যাচ্ছে যে সুপারভাইজার ছিল সে এখন সুপারভাইজার থেকে উচ্চ পদে একটি দায়িত্ব পেয়ে গেল। উচ্চ পদে যেমন একজন লেবার ছিলেন, লেবারকে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হলো। আবার সুপারভাইজারকে এখন কি করা হলো, তিনি একটি ফ্লোরের সুপারভাইজার ছিলেন, তাকে পরবর্তীতে একটি বিল্ডিং এর সম্পূর্ণ সুপারভাইজিং এর দায়িত্ব প্রদান করা হলো। তাহলে কি, যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব থেকে তাকে উপরের পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপরের পদে দায়িত্ব প্রদান করার ফলে কি হচ্ছে, তাকে পদোন্নতি বলা হচ্ছে। তাহলে একজন কর্মী যে পদে রয়েছে সে পদ থেকে তাকে যদি উপরের পদে দায়িত্ব প্রদান করা হয় তাহলে সেটাকে বলা হয় পদোন্নতি। একেবারে সিম্পল একটা বিষয়। তাহলে পদোন্নতি বলতে বোঝাচ্ছে স্বপদ থেকে, বর্তমানে যে পদে একজন কর্মী রয়েছে সে পদ থেকে তাকে উপরের পদে দায়িত্ব প্রদান করাকেই বলা হচ্ছে পদোন্নতি। তাহলে যে পদোন্নতি করা হচ্ছে, এই পদোন্নতি তো এমনিতেই করা হয় না, অবশ্যই কিছু বিষয় বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে তারপর পদোন্নতি প্রদান করা হয়। তাহলে পদোন্নতি প্রদানের জন্য কোন বিষয়ের উপরে গুরুত্ব প্রদান করা হয়? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটি, মানে তিনটি বিষয়কে এখানে প্রাধান্য দেওয়া হয়। তিনটি বিষয়কে এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, যে তিনটি বিষয়ের উপর জোর দিয়ে পদোন্নতি করা হয়। তাহলে পদোন্নতির ভিত্তি যদি আসে এমসিকিউতে, পদোন্নতির ভিত্তি কয়টি আমরা বলবো? তিনটি। ক হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। খ হচ্ছে মেধা ভিত্তিক পদোন্নয়ন, মানে বয়সের উপর ভিত্তি করে। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বলতে বুঝেছি বয়োজ্যেষ্ঠতার উপর ভিত্তি করে পদোন্নয়ন। আর দ্বিতীয়টা হচ্ছে
যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। এখন এই ক এবং খ এই দুইটার সংমিশ্রণে আবার তৃতীয় পদোন্নয়ন হয়, যেমন জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন। এই যে জ্যেষ্ঠত্ব আর মেধাভিত্তিক পদোন্নয়ন এই দুইটা সমন্বয়ে তৃতীয়টা হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, 2 নম্বর হচ্ছে যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়ন, এবং তৃতীয় নম্বর হচ্ছে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়ন। মানে এই জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা বা মেধাভিত্তিক এই দুটার সমন্বয়ে পদোন্নয়ন। এখন এই জায়গাতে মেধাভিত্তিক রয়েছে, মেধাভিত্তিককে আমরা অবলিক দিয়ে কি লিখতে পারি, যোগ্যতা ভিত্তিকও লিখতে পারি, দুটোটাই হয়। তাহলে এবার আমরা এটার আলোচনার মধ্যে আসি যে এগুলো আসলে যে বলা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, এটা বিষয়টা কি। তাহলে একজন মানুষ যদি বয়স্ক হয়ে যায়, দেখা যাচ্ছে যে বয়স্ক একজন লোককে নিয়োগ দিলেই সে হয়ে যাবে না, তাহলে এটার উপর অনেক কিছু নির্ভর করে। একজন বয়স্ক ব্যক্তিকে নিয়োগ দিলেই তিনি পদোন্নয়ন পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। বয়স বেশি থাকলেই, তাহলে সেটার উপরে বয়স বেশির সাথে সাথে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়নের ক্ষেত্রে কি করা হয়, চাকরিতে মোট কার্যকাল। তাহলে এই যে একজন বয়স্ক ব্যক্তি এখানে কাজ করছেন, তাহলে সেখানে বিবেচনায় নিয়ে আসা হয় যে তিনি যে চাকরি করছেন বা প্রতিষ্ঠানে আছেন এটার মোট কার্যকাল কত, মানে কত বছর ধরে তিনি প্রতিষ্ঠানে কাজ করছেন। দ্বিতীয় পর্যায়ে বর্তমান প্রতিষ্ঠানের মোট কার্যকাল। তাহলে এখানে বলা হচ্ছে চাকরিতে মোট কার্যকাল, দেখা গেল একজন ব্যক্তি 20 বছর ধরে চাকরি করছেন। তাহলে 20 বছর যদি চাকরি করে থাকেন, তাহলে বর্তমানে যে প্রতিষ্ঠানে সে পদোন্নয়ন পাচ্ছে সেখানে কত বছর কাজ করেছেন এই 20 বছরের মধ্যে, সেই বিষয়টাও বিবেচনা নিয়ে আসা হয়। এই জন্য বলা হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের মোট কার্যকাল। তাহলে 20 বছরের অভিজ্ঞতার মধ্যে এরকম হতে পারে যে সে অন্য একটি প্রতিষ্ঠানে 5 বছর কাজ করেছিল, এখানে 15 বছর ধরে আছে। তাহলে বর্তমান প্রতিষ্ঠানে তাহলে সর্বপ্রথম মোট তার যে অভিজ্ঞতা সেটা দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসা হয়, বর্তমান প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা বা বর্তমান প্রতিষ্ঠানে তার কার্যকাল। তারপরে রয়েছে বর্তমান প্রতিষ্ঠানে বিশেষ পদে মোট কার্যকাল। এখন এই বর্তমান প্রতিষ্ঠানে যে সে আছে 15 বছর ধরে, এই 15 বছরের মধ্যে তার বিশেষ গুরুত্বপূর্ণ কি দায়িত্ব ছিল, সে কোন পদে কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এবং কতদিন ছিল, সেই বিষয়টাও এখানে বিবেচনা নিয়ে আসা হয়। তৃতীয় পর্যায়ে হচ্ছে স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে মোট কার্যকাল। এখন স্থায়ী পদ, এরকম কিছু পদ রয়েছে যে পদগুলো অস্থায়ী, এবং সেই অস্থায়ী পদে আবার লোককেও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সেখানে একটি বিবেচনার বিষয় থাকে যে পদ স্থায়ী হতে হবে এবং কি হতে হবে, সেই ব্যক্তির নিয়োগটাও স্থায়ী হতে হবে। তাহলে নিয়োগকৃত ব্যক্তি হতে হবে স্থায়ী, এবং সেই স্থায়ী ব্যক্তির যে পদ থাকবে সে পদটাও হতে হবে স্থায়ী, সে পদে তার মোট কার্যকাল। এই জন্য বলা হচ্ছে স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে মোট কার্যকাল। তাহলে স্থায়ী হতে হবে, এবং দেখা গেল যে একজন কর্মীকে একটি দায়িত্ব প্রদান করা হলো, যেমন সহকারী ব্যবস্থাপককে দায়িত্ব প্রদান করা হলো। স্থায়ী কর্মী হিসেবে সহকারী ব্যবস্থাপককে স্থায়ী পদে, এই যে সহকারী ব্যবস্থাপক এই পদ হচ্ছে স্থায়ী, তাহলে এই স্থায়ী পদে তাকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো, এবং যাকে নিয়োগ দেওয়া হলো সে একজন স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেল। তাহলে এই বিষয়টা কি, এটা এই অভিজ্ঞতার মধ্যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই জ্যেষ্ঠত্বের ভিত্তিতে যে পদোন্নয়ন, এটার ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা সেটা এটার সাথে যুক্ত হয়। তাহলে বিষয়টা আরেকবার দেখে নিই, একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। বয়সের উপর ভিত্তি করে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, মানে কি বয়সের ভিত্তিতে পদোন্নয়ন। তাহলে এই বয়সটা মাপা হয় আবার কয়েকটা ক্যাটাগরিতে। বয়সটা মাপা হয় কিভাবে, চাকরিতে মোট কার্যকাল, সে যে চাকরি করছে সেই চাকরিতে তার মোট কার্যকাল কত, এরকম হতে পারে। অন্য প্রতিষ্ঠানের কার্যকাল এখানে যুক্ত হতে পারে, যে সে পূর্ববর্তী আরো 3-4টা প্রতিষ্ঠানে কাজ করেছিল, সেগুলো এখানে যুক্ত হবে। তাহলে মোট সে কত বছর ধরে চাকরি করছে সেটার এখানে একটা যোগ করা হয়।
সেই অভিজ্ঞতাটাকে এখানে নিয়ে আসা হয়। এই জন্য বলা হচ্ছে চাকরিতে মোট কার্যকাল, সে এই প্রতিষ্ঠান হোক আর অন্য প্রতিষ্ঠানে হোক, মোট কত বছর চাকরি করেছে সেটা এখানে কাউন্ট করা হয়। দ্বিতীয় পর্যায়ে এসে বর্তমান প্রতিষ্ঠানে, অন্য প্রতিষ্ঠান বাদ, যদি 20 বছর কাজ করে থাকে তাহলে 20 বছরের মধ্যে বর্তমানে যে প্রতিষ্ঠানে সে আছে সেই বর্তমান প্রতিষ্ঠানে কত বছর ধরে কাজ করছে সেই বিষয়টা এখানে নিয়ে আসা হয়। এখন বর্তমান প্রতিষ্ঠানে আবার সে যে কাজ করছে সেই কাজের মধ্যে বিশেষ কোন দায়িত্বটা সে পালন করেছে সেটা মোট কত বছর, যে বিশেষ দায়িত্ব, যে আসলে এই ব্যক্তি তো 10 বছর ধরে কাজ করছে প্রতিষ্ঠানে এবং 10 বছরে প্রতিষ্ঠানের মধ্যে এই আমাদের প্রতিষ্ঠানে সে আছে 5 বছর ধরে এবং এই 5 বছরের মধ্যে সে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল, যেমন ভারপ্রাপ্ত, অনেক প্রতিষ্ঠান থেকে যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক, তাহলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে সে কি করেছিল 3 বছর, 5 বছরের মধ্যে 3 বছরই সে দায়িত্ব পালন করেছিল। এখন এই যে বিষয়টা, এটার মধ্যে আবার কি আসে যে তার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি স্থায়ীভাবে নিয়োগ পেয়েছিল কিনা এবং স্থায়ীভাবে যেই পদ ছিল সেই পদটা স্থায়ী ছিল কিনা, সেই ব্যক্তি স্থায়ী নিয়োগ পেয়েছিল কিনা এবং তার পদ স্থায়ী ছিল কিনা সেই বিষয়টা এখানে বিবেচনা নিয়ে আসা হয়। এই জন্য হচ্ছে স্থায়ী কর্মীটা স্থায়ী ছিল কিনা। অনেক সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কর্মীদের নিয়োগ দেওয়া হয়, আবার দেখা যাচ্ছে যে সেই নিয়োগের ক্ষেত্রে আবার তার যে পদ ছিল সেই পদটাও হচ্ছে অস্থায়ী। অস্থায়ী পদ বলতে কি বোঝাচ্ছে, বিশেষ কোনো প্রয়োজনে একটি পদ সৃষ্টি করা হলো, সেই পদের কার্যকারিতা পরবর্তীতে বিশেষ প্রয়োজনের সাথে সাথে হারিয়ে যায়। যেমন একার্থক পরিকল্পনার ক্ষেত্রে কি করা হয়, কোনো বিশেষ প্রয়োজনে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একটি পরিকল্পনা নেওয়া হয় এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সাথে সাথে তার কার্যকারিতা হারিয়ে যায়। যেমন প্রকল্প ব্যবস্থাপক, তাহলে একজন প্রকল্প ব্যবস্থাপককে নিয়োগ দেওয়া হলো, প্রকল্প ব্যবস্থাপকের নিয়োগ কিন্তু স্থায়ী না। প্রকল্প ব্যবস্থাপক তাহলে তিনি একজন অস্থায়ী, এখানে স্থায়ী কর্মীও না তিনি, এবং প্রকল্প ব্যবস্থাপক যে পদ সেই পদটাও কিন্তু স্থায়ী না, নিয়োগটাও স্থায়ীও না, কর্মী হিসেবে তিনি স্থায়ী না, আবার এই পদ হিসেবেও তিনি স্থায়ী না। পরবর্তীতে তাকে এখানে যদি স্থায়ী নিয়োগ না দেওয়া হয় তাহলে কি হবে, এখান থেকে একটা সময় পর প্রকল্প কাজের সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। আচ্ছা, আশা করি তাহলে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বুঝতে পেরেছে সবাই, যে চাকুরিতে তার মোট কত বছর সে কাজ করছে এবং সেই মোট কাজের মধ্যে বর্তমান প্রতিষ্ঠানে তার কাজের অভিজ্ঞতা কত দিনের, এবং এই বর্তমান প্রতিষ্ঠানে যে সে কাজ করছে সেই কাজ করতে যে বিশেষ কোন দায়িত্বে মোট কত বছর কাজ করছে সেটা বিবেচনা নিয়ে আসা হয়। এবং চতুর্থ আরেকটা বিষয় দেখা যা হয় সেটা হচ্ছে যে যে ব্যক্তিটা এই প্রতিষ্ঠানে বর্তমান প্রতিষ্ঠানে কাজ করছে সেখানে তার পদ স্থায়ী কিনা এবং সে যে নিয়োগ পেয়েছে তার নিয়োগটা স্থায়ী কিনা, এই বিষয়গুলো এখানে বিবেচনায় নিয়ে আসা হয়। এরপর 2 নম্বর হচ্ছে মেধা, এই মেধাভিত্তিক পদোন্নয়ন। তাহলে মেধা বা যোগ্যতা, অনেকে দেখা যাচ্ছে বয়স হয়েছে কিন্তু আসলে তার যোগ্যতার বিচারে অভিজ্ঞ ঠিকই, কিন্তু তার যোগ্যতার বিচারে সে অনেকটা পিছিয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টাও বিবেচনায় নিয়ে এসে এই জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পরিবর্তে মেধাভিত্তিক পদোন্নয়নও এইভাবে দেওয়া যেতে পারে। যেমন বয়স কম হতে পারে কিন্তু সে এখানে আনুষ্ঠানিক যে শিক্ষা রয়েছে সে শিক্ষা তার অনেক বেশি। আনুষ্ঠানিক শিক্ষা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তার শিক্ষাগত যোগ্যতা কিছু কম থাকতে পারে, কিন্তু মেধাভিত্তিক পদোন্নয়নের ক্ষেত্রে আরেকজন ব্যক্তির অভিজ্ঞতা কম থাকলেও তার আনুষ্ঠানিক যে শিক্ষা রয়েছে সে শিক্ষা অনেক বেশি, সে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি অর্জন করতে পেরেছে এবং এর ফলে তার জ্ঞানের ভান্ডারটাও অভিজ্ঞতা যিনি অর্জন করেছেন তার থেকেও কম নয়। তারপর ব্যবহারিক শিক্ষা এবং অভিজ্ঞতা, দেখা যাচ্ছে যে হয়তোবা তিনি প্রতিষ্ঠানে বেশি দিন কাজ করেননি কিন্তু তারপরও তার ব্যবহারিক জ্ঞান অনেক ভালো, হাতে কলমে যে জ্ঞানটা সেটা অনেক ভালো এবং এই ব্যাপারে অভিজ্ঞতা অনেক বেশি। তিনি এই 2 বছর যদি কাজ করে থাকেন দেখা গেল সেই 2 বছরই হাতে কলমে অনেক বেশি কাজ করেছেন ব্যবহারিক শিক্ষা, এবং এর অভিজ্ঞতাটা অনেক ভালো, মানে তার হাতের কাজ ভালো এবং তিনি এই কাজ যতদিন করেছেন, যতদিন কর্মরত ছিলেন দেখা যাচ্ছে ততদিনই তিনি এই প্রসঙ্গে
কাজ করেছেন বা এই সমসাময়িক সময়গুলোতে তিনি এগুলো নিয়ে কাজ করার ফলে তার অভিজ্ঞতা অনেক বেশি। এটার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তার যে মেধা বা যোগ্যতা রয়েছে সেটার পরিপূর্ণতা অনেকটাই তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন। তারপর প্রশিক্ষণের ধরন ও সময়কাল। তাহলে দেখা যাচ্ছে প্রশিক্ষণ, অনেক সময় দেখা যাচ্ছে যে মেধা থাকলেও অনেকের প্রশিক্ষণ থাকে না। দেখা যাচ্ছে যে বিশেষ জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার জন্য অনেকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। দেখা গেল যে একজন কর্মী কম্পিউটার জানেন, কিন্তু তারপরও তিনি কম্পিউটার সম্পর্কে আরো ভালো জ্ঞান নেওয়ার জন্য দেখা গেল একটা শর্ট কোর্স করলেন 3 মাসের অথবা 6 মাসের একটা কোর্স করলেন, অথবা একটা লং টার্ম কোর্স 1 বছরের জন্য একটা ডিপ্লোমা করে নিলেন। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই যে এর প্রশিক্ষণ করলেন, এর ধরনটা কি ধরনের এবং সময়কাল, ওই যে বললাম সময়টা 1 বছরের বা 6 মাসের বা 3 মাসের, অনেকে 3 দিনেরও করে থাকেন। তাহলে এটা কি, এটা মেধার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে থাকে এবং এই মেধার উন্নয়ন হলে পদোন্নয়ন হয়। তারপর হচ্ছে স্থায়ী পদে অবস্থানকাল এবং অবদান। স্থায়ী পদে এই যে মেধাভিত্তিক পদোন্নয়নের ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে নিয়ে আসা হয়, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে যে বিষয় রয়েছে স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগের একটি বিষয়, আবার এখানেও এই বিষয়টাই কিন্তু কিছু আলোচনায় নিয়ে আসা হয়। স্থায়ী পদে অবস্থানকাল এবং অবদান। স্থায়ী পদে যে সে অবস্থান করছে মানে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে যে আগে সে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, স্থায়ী পদে অবস্থানকাল এবং তার অবদান, এবং সেই যে নিয়োগ পেল, এই নিয়োগ পাওয়ার পর সে প্রতিষ্ঠানে কি কি কাজ করতে সক্ষম হয়েছে, যে প্রতিষ্ঠান তার কাছ থেকে কি অর্জন করতে পেরেছে, কি পেয়েছে, সেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয় বিবেচনায়। তাহলে এখানে হচ্ছে কি, মেধাভিত্তিক পদোন্নয়নের ক্ষেত্রে আনুষ্ঠানিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণের ধরন ও সময়কাল, স্থায়ী পদে অবস্থানকাল ও অবদান ইত্যাদি, এই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়। তাহলে আনুষ্ঠানিক শিক্ষা মানে তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে শিক্ষাগত, দেখা যাচ্ছে যে তার ভালো রেজাল্ট শুধু নয়, মেধার সাথে সাথে ভালো রেজাল্ট শুধু নয়, তার একাডেমিক যে সার্টিফিকেট সেটা অনেক বেশি ওজন, মানে সে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। যে পদের জন্য সে পদোন্নয়ন চাচ্ছে, সেই পদের জন্য সে যে শিক্ষাগত যোগ্যতা তার পরিপূর্ণতা রয়েছে। ব্যবহারিক শিক্ষা এবং অভিজ্ঞতা, ব্যবহারিক তার হাতে কলমে জ্ঞান খুব ভালো এবং এই বিষয়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মানে ভবিষ্যৎ অতীতে সে অনেক কাজ করেছে এই বিষয়ে। প্রশিক্ষণ, এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত সে, এবং এটার ধরন যে এবং সময়কাল, এই যে কাজটা করলো, প্রশিক্ষণ নিল, এই প্রশিক্ষণের ধরনটা যে পদের জন্য সে পদোন্নতি পাবে সেই ধরনের সাথে মিলে কিনা, একই প্রকৃতির কিনা, এবং সেটা সময়কাল। দেখা যাচ্ছে অনেকে ওই যে বললাম কিছুক্ষণ আগে 3 মাস, 3 বছর, 3 দিন, 7 দিনেরও প্রশিক্ষণ থাকে। তারপর স্থায়ী পদে অবস্থানকাল, সে স্থায়ী পদে কতদিন ধরে কাজ করছে এবং কাজ করতে যে সে ভালো কি কি করতে পেরেছে বা তার অবদানটা কি, প্রতিষ্ঠান তার কাছ থেকে কি অর্জন করতে সক্ষম হয়েছে, এই বিষয়গুলো এই মেধাভিত্তিক পদোন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়। তারপর সর্বশেষ যে ক এবং খ রয়েছে, এই দুইটা সংমিশ্রণে পদোন্নয়ন দেওয়া হয়। জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন মানে বয়স ও যোগ্যতার ভিত্তিতে, এক কথায় এটাকে আমরা বলতে পারি বয়স ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়ন, অথবা জ্যেষ্ঠত্বের ভিত্তিতে জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন। জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়নের অপর আরেকটি নাম আমরা বলতে পারি কি, যে এটাকে আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন অথবা বয়স ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়ন, এই দুটার সংমিশ্রণ। বয়স এবং যোগ্যতা, বয়সও হয়েছে আবার তার যোগ্যতাও ভালো, মানে তার অভিজ্ঞতা আছে, তার শিক্ষাগত যোগ্যতা ভালো, এবং সে যে অবদান রেখেছিল সেই অবদানের সাথে প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট যে অবদান, প্রতিষ্ঠানের যে পদের জন্য সে মনোনীত হচ্ছে সেই পদের অবদানের সাথে মিলে যাচ্ছে।
তারপর দেখা যাচ্ছে সেই পদের জন্য সে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, এই বিষয়গুলো এখানে বিবেচনা নিয়ে আসা হয়। তাহলে আমরা কি শিখলাম? পদোন্নয়ন বা পদোন্নতি। পদোন্নয়ন বা পদোন্নতি কাকে বলা হয়? কোনো কর্মীকে তার নিজ পদ থেকে বা স্বপদ থেকে উচ্চ পদে দায়িত্ব প্রদান করাকেই বলা হয় পদোন্নতি। এই পদোন্নতির ভিত্তি বা পদোন্নতি করা হয় তিনটি বিষয়ের উপর বিবেচনা করে। এক হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে, দুই হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, তিন হচ্ছে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতে। তাহলে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে বলতে বোঝাচ্ছে যার বয়স বেশি এবং যার কাজ করার অভিজ্ঞতা বেশি, সে এই পদে কতদিন ধরে আছে এবং সেই পদটা স্থায়ী কিনা, তার কাজের যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার মোট কত বছর হলো, এবং বর্তমানে যে প্রতিষ্ঠান আছে সেই বর্তমান প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা কত বছরের হলো এবং কত দিনের হলো, কার্যকাল, এই বিষয়গুলো বিবেচনা করে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, অভিজ্ঞতা, প্রশিক্ষণের ধরন, স্থায়ী পদে অবস্থানকাল, অবদান, এগুলোর উপর ভিত্তি করে মেধাভিত্তিক পদোন্নয়ন। এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে বয়স এবং যোগ্যতা, এই দুইটির ভিত্তিতে বিবেচনা করে পদোন্নয়ন দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পড়াটা ছিল সেই পড়াটা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। বাসায় এই পড়াগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।